নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে বুধের পরিবর্তন, আর বুধের পরিবর্তনে রাহুর সাথে যে জুতি তৈরি হবে, অর্থাৎ রাহু আর বুধ একসাথে অবস্থান করবে, তারপরে আবার শুক্র ঢুকবে। তো রাহুর সাথে বুধের জুতি কোন দিক থেকে সফলতা, আবার কোন দিক থেকে কিন্তু বিশেষ সাবধান। কারণ যে তিনটি নক্ষত্রে বুধ অবস্থান করবে, এই ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, তারপরে শতবিশা, তারপরে কিন্তু আবার পূর্বা ভাদ্রপদ। তবে এবারের পরিবর্তনটা একটা বিশাল টুইস্ট থাকছে, কারণ বুধের পরিবর্তন যে আমরা সাধারণ দেখি, কিন্তু এবারে সেই পরিবর্তন সাধারণ নয়, অসাধারণ হয়ে গেছে। অর্থাৎ একদম ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে বুধ অবস্থান করবে এই কুম্ভ রাশিতে, থাকবে হচ্ছে 11ই এপ্রিল পর্যন্ত। একটা দীর্ঘদিন, প্রায় 65, 66, 67, 68 দিনের মতন একটা গোচর তৈরি হচ্ছে। এই গোচরে বুধ কিন্তু বকরি হবে, মার্গী হবে। তারপরে এর সাথে বহু পরিবর্তন রয়েছে। বুধের পরিবর্তন হওয়ার 5 তারিখে আবার শুক্রদেবের পরিবর্তন রয়েছে। শুক্র তো রাশি পরিবর্তন করবে, কিন্তু বুধের এই যে অবস্থান হতে যাচ্ছে, রাহুর সাথে বুধের অবস্থান কুম্ভ রাশিতে, যেটা মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘর। আর বুধ হচ্ছে কারক গ্রহ। রাহুর সাথে জুতি তিনটি নক্ষত্রে, রাহু তো শতবিশা নক্ষত্রে রয়েছে। তো কীরকম প্রভাব দিবে? কারণ রাহু কিন্তু বর্গোত্তম অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে, যেটা নবাংশ পড়ে গেছে কুম্ভ নবাংশ, আর দিকে রাশিও পড়ে গেছে কুম্ভ রাশি, নিজের নক্ষত্র। রাহু তো বলবান, সেরকম আবার শনিকেও বলবান করে দিয়েছে, শনিকে প্রভাবিত। এবার ছায়াগ্রহের স্বভাবটা কি, যে ছায়াগ্রহ যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে তো প্রভাবিত করবেই, তারপরে যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রকেও প্রভাবিত করবে, তার সাথে নিজেও তো প্রভাবিত হচ্ছে একটা। এবং যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহের স্বরূপ ধারণ করে নেবে। এটা ছায়াগর নিয়ম। তো ছায়া এখন এই রাহু, এখন তো এই বুধের সাথে জুতি তৈরি হয়ে গেল। এবার এতদিনের একটা জুতি, তাহলে এই সময়কালে কিন্তু বিভিন্ন রকম দিক থেকে যেরকম সফলতা পাবে, সেরকম কিন্তু বিভিন্ন দিক থেকে আবার কিন্তু সাবধানও থাকতে হবে। তবে সব থেকে বড় জিনিসটা এই মুহূর্তে, যে বুধ আর রাহু কিন্তু এই সময়কালে দেবগুরু বৃহস্পতির অসীম কৃপা লাভ করবে। কারণ গুরুর অবস্থান যথেষ্ট ভালো এই মকর রাশির ক্ষেত্রে। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান হয়ে যাওয়া মানে কি, যে যতই বিপদ আপদ আসুক, গুরুর আশীর্বাদে কোনো না কোনো দিশা দরজা খোলা থাকবেই। দিক নির্ণয়, দিশা পেয়ে যাবে, নতুন দিশা। এবং তারপরে এই যে বুধ, বুধ তো হচ্ছে এই ভাগ্যের ঘরের অধিপতি। ভাগ্যের ঘরের অধিপতি যেটা হচ্ছে কন্যা রাশি, এটা তো ভাগ্যের ঘর, মূল ত্রিকোণ রাশি, ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি বুধের রাশিতেই অবস্থান করছে, কন্যা রাশিতে। তার নবম দৃষ্টি পড়বে এই রাহু আর বুধের উপরে। তো নবম দৃষ্টিতে কি থাকে? বিশেষ কৃপা থাকে, বিশেষ কৃপা লাভ জীবনে করবে। কিন্তু রাহু কি, রাহু আর এই শনি তো হচ্ছে পাপী গ্রহ। যতই ভালো পজিশনে থাকুক, এরা কয়লা তো কয়লাই, উড়ালে হাত জ্বলবে, আর আগুনে দিলে হাত জ্বলবে, আর হাতে দিলে একদম কালি লেগে যাবে। তো সেরকম ব্যাপারটা, ভালো পজিশনে ভালো অবস্থায় থাকবে, কিন্তু কিছু না কিছু আবার এমন মানে খারাপ জিনিস দিবে, সেটাতে ত্রাহিমাম অবস্থা করে দিবে। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই দেখে শুনে চলতে হবে, অনেক দিক থেকে সফলতা পাবে। তো রাহু জিনিসটা কি, রাহু সবসময় অ্যাম্বিশন দিবে। এর আগে বহু রাহুকে নিয়ে আলোচনা করেছি, যে রাহু অ্যাম্বিশন দিবে। রাহু সবসময় এগিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখাবে, এমন ভ্রম, এমন লালসা, লোভ লালসা মনের মধ্যে তৈরি করে দিবে, যে মনে হবে যে হ্যাঁ, ওটা আমার জন্যই তৈরি হয়েছে। তো এরকম যদি একটা অ্যাম্বিশন দিয়ে দেয়, কী হবে? রাতের ঘুম শুদ্ধ আরাম হয়ে যাবে, যে ঘুমাবে না চট করে, ওই স্বপ্নকে কীভাবে সত্যি করতে হবে সেই স্বপ্নের দিকে দৌড়ে বেড়াবে, ছুটে ছুটে বেড়াবে। এরকম হয়ে যাবে। যে রাহু কী দিবে? তীক্ষ্ণ বুদ্ধি দিবে। আর বুধ এখানটাতে কী হচ্ছে, বুধের ম্যানেজমেন্ট ক্ষমতাটা লাগছে, চতুরতা লাগছে। ভাগ্যের কারক বুধ দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। রাহুর এই অ্যাম্বিশন, রাহুর দেখানো অ্যাম্বিশন, আর বুধের হচ্ছে ম্যানেজমেন্ট, বুধের চতুরতা, বাণীর দক্ষতা, স্মরণশক্তি, এগুলো এখন যথেষ্ট কাজে লাগবে। এবং গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে, জিনিসগুলো যথেষ্ট ভালো হবে। হিসাব নিকাশ করে আরও যথেষ্ট চলতে পারবে। কারণ এদিকে আবার শনিও যে নক্ষত্র অবস্থান করছে, সেই নক্ষত্রটাও তো ডেঞ্জার নক্ষত্র। তো হিসাব ছাড়া কিছু বুঝবে না উত্তরা ভাদ্রপদ। হিসাব করে চলতে হবে, কীভাবে ইনকাম সোর্স বাড়ানো যায়, কীভাবে আর্থিক দিকটাকে মজবুত করা যায়, সেটা শনি বুঝাচ্ছে। আবার দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করছে, সেটাও একাগ্রতা বুঝাচ্ছে, ধৈর্য জিনিসটাকে বুঝাচ্ছে, শালীনতা জিনিসটাকে বুঝাচ্ছে, সফলতা জিনিসটাকে বুঝাচ্ছে, সফল হয়ে যাওয়া এই জিনিসটাকে বুঝাচ্ছে। সেই নক্ষত্র যেটা হচ্ছে এই পুনর্বসু নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে। অনেক দিক থেকে এখন উন্নতি হবে। কথা বলার মধ্যে একটা জাদুর মতন কাজ করবে। কথা এমন বলবে যে চট করে লোককে আকর্ষণ করতে পারবে। এখনও তো শুক্রের পরিবর্তন হয়নি, শুক্র আসলে তো তখন অন্যরকম অনুভব হবে। এখন এই বুধের পরিবর্তন কী হবে? চতুরতা জিনিসটা চলে আসবে, একটু চালাক চতুর কথা বলার মধ্যে চলে আসবে, টেকনিক্যাল জিনিসটা চলে আসবে, ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলবে, চালাকি দেখাবে, এগুলো চলে আসবে। আবার লেখালেখি, তারপরে হচ্ছে অনলাইন টনলাইন, এগুলো দিকে যথেষ্ট মনোযোগ হবে। অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, এগুলো দিক থেকে। তো যাই হোক, নক্ষত্র ধরে ধরে বলবো যে নক্ষত্রে, কোন নক্ষত্রে কী কী থাকলে কী কী সুবিধাটা এই সময়কালে পাবে। নেটওয়ার্কিং সুবিধা বেড়ে যাবে, নেটওয়ার্ক জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে। বড় বড় মানুষদের সাথে উঠা বসা এই সময়কালে যথেষ্ট ভালো হবে। বড় বড় মানুষদের সাথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থেকে উন্নতির জায়গায় যাবে এই সময়কালে। শনির অবস্থানটাও তো দেখতে হবে। শনি তো তৃতীয় ঘরে অবস্থান করছে, ভালো অবস্থান শনির।
শনি মানে উচ্চ থেকে উচ্চ লেভেলে নিয়ে যাবে। আর এই বুধের বুদ্ধি আর এই রাহুর অ্যাম্বিশন একদম কাজে লাগবে, এখন চরম কাজে লেগে যাবে। শুক্র রাশির উপর অবস্থান করছে, মঙ্গলের দিকে থাকছে রাশির উপর। মঙ্গল তো রুচক নামক রাজ্য তৈরি করে দিচ্ছে, আর সূর্য থাকছে অষ্টমপতি সূর্য, তার সাথে পঞ্চম ঘরের অধিপতি শুক্র এবং মঙ্গলের জুতি রাখছে। অনেক দিক থেকেও সমস্যা। শুক্র মঙ্গল সূর্যের জুতি রাশির উপর থাকা মানে জায়গা জমি সংক্রান্ত বহু রকম জীবনে যেরকম কাজ আসবে সেরকম, কারণ মুখের কথাকেও বেশি পাত্তা দেওয়া যাবে না। যে বন্ধু বান্ধব বললো যে ওখানটাতে জায়গা জমি ইনভেস্ট চলছে, সেখানেতে ইনভেস্ট করে দাও, তাহলে সম্পত্তি নিয়ে গন্ডগোল, টানা হেসা চলবে। তো যাই হোক, সেগুলো পরের কথা, অন্য সময় হবে আলোচনা, আস্তে আস্তে যখন করব। এরপরে তো এই ঘরে শুক্র ঢুকবে, তারপরে মঙ্গল ঢুকবে, মঙ্গলের আগে সূর্য ঢুকবে, তারপরে আবার মঙ্গল ঢুকবে, একসাথে এতগুলো গ্রহ অবস্থান করবে, তার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়বে। অনেক দিক থেকে যেরকম ভালো, সেরকম কিন্তু অনেক দিক থেকে সাবধান রাখতে হবে। যাই হোক, বুধের পরিবর্তনটা এরকম হচ্ছে, এটাকে আগে বলি, কারণ অনেক পরিবর্তন, বুধের পরিবর্তন মানে লিখতে বাধ্য হলাম এত, মানে বুধ এবার সত্যি কথা বলতে গেলে বুধ একদম ফেব্রুয়ারি মাসের 4 তারিখে বুধ ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে কুম্ভ রাশিতে, চরণ হয়ে গেছে তৃতীয় চরণ। এবার এখানেতে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে বুধ আবার থেকে প্রবেশ করে যাবে শতবিশা নক্ষত্রে। শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্রে থাকবে বুধ। 15ই ফেব্রুয়ারিতে বুধ চলে আসবে হচ্ছে যে নক্ষত্র, সেটা হচ্ছে একদম ওই পূর্বা ভাদ্রপদে চলে আসবে। 15ই ফেব্রুয়ারিতে পূর্বা ভাদ্রপদে আসবে, এবং পূর্বা ভাদ্রপদে থেকে 27শে ফেব্রুয়ারি এই পূর্বা ভাদ্রপদেই কিন্তু বুধ বক্রি হয়ে যাচ্ছে। তারপরে একদম মার্চ মাসের 10 তারিখে শতবিশাতে বক্রি অবস্থায় চলে আসবে, এবং 21শে মার্চ শতবিশাতে আবার মার্গী হবে। 21শে মার্চ মার্গী হবে, এবং 1লা এপ্রিল আবার পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে, এবং 10ই এপ্রিল পর্যন্ত পূর্বা ভাদ্রপদে থেকে তারপরে আবার রাশি পরিবর্তন করবে। প্রায় 67-68 দিনের মতন বুধের কিন্তু এই পরিবর্তনটা হতে যাচ্ছে। এটা একটা অনেক দিনের পরিবর্তন। বুধ এখানটাতে মকর রাশির ক্ষেত্রে মানে একটা জলবা শুরু করবে, জলবা, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে, খুবই সুন্দর। মানে ভাগ্যের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে, দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট হচ্ছে, রাহুর সাথে জুতি তৈরি করে নিয়েছে। রাহু এখানেতে বুধের বলে বুধকে প্রভাবিত করবে, এবং তার সাথে শনিকে প্রভাবিত করছে, গুরুর আশীর্বাদ পাচ্ছে। তো যাই হোক, এই যে নক্ষত্রগুলো বললাম, তো সবার প্রথম বলবো হচ্ছে এই ধনিষ্ঠা নক্ষত্রে বুধের যে অবস্থান, এই অবস্থানে কীরকম হবে, কারণ ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল তো অবস্থান করছে রাশির উপর, রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে, অষ্টমপতি সূর্য রয়েছে, তার সাথে শুক্র রয়েছে। এখানটাতে যে মঙ্গলের যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলোও তো পড়ছে চতুর্থ ঘর, সপ্তম ঘর, তারপর অষ্টম ঘরে যে পড়ছে দৃষ্টিগুলো। তো যেরকম মানে একটা বুধের এই নক্ষত্রে যে অবস্থান, এই নক্ষত্রে অবস্থান করা মানে মানে কথা বলার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে মকর রাশিকে। কারণ একটা কিন্তু অধৈর্য জিনিস কাজ করবে। বুধ থাকবে মঙ্গলের নক্ষত্রে, এবং রাহুর সাথে জুতি, অর্থাৎ কথা বলতে গেলে সেই কথা বলার জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু তাড়াহুড়া করা যাবে না। একটা মলিনতার সাথে কথা বলতে হবে, এবং প্ল্যান মাফিক কথা বলতে হবে, যে আগে থেকে ডিসাইড করে নিতে হবে যে আমাকে এই বিষয়ে কথা বলতে হবে, অতএব আমাকে কিছুটা হলেও রিভাইজ নিতে হবে। কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করবে সূর্যের সাথে, তো সূর্যের সাথে মঙ্গলের অবস্থান মানে কি, পরিকল্পনা জিনিসটা আসছে। কারণ রাজা দিবে, রাজার সাথে যখনই সেনাপতি থাকবে তখন তো রাজা আদেশ করবে, সেই আদেশটাকে তো একটা পরিকল্পনা মাফিকই তো সেনাপতি কাজ করবে। তো তার নক্ষত্রে যুবরাজ অবস্থান করছে রাহুর সাথে, এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়ে, অর্থাৎ এইখানটাতে যে কথাবার্তাগুলো হবে সেটা মলিনতার সাথে বলতে হবে, এবং বেশি মানে চালাক চতুরতা এগুলো করলে কিন্তু প্রবলেমে পড়তে হবে এই সময়কালে। কথাবার্তার মধ্যে অবশ্যই টেকনিক্যাল জিনিসটা থাকবে, সেটা ঠিক, কিন্তু পরিকল্পনা আগে থেকেই কিন্তু বুঝে নিতে হবে যে আমি অনুক ব্যক্তির সাথে বড় কোথাও মিটিং করতে যাচ্ছি, তার সাথে কিন্তু আমাকে রিভাইজ নিয়ে নিতে হবে, তার সাথে এরকমভাবে কথা বলে সেই কাজটাকে হাসিল করতে হবে। এরকম আর্থিক দিকটা অবশ্যই এই সময়কালে মজবুত হবে। তবে বিশেষ করে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। বিভিন্ন রকম আয়ের মানে ইনকামের আইডিয়া, একটা ইনকামের যে খোঁজ, সেটাও করতে পারবে এই সময়কালে। আধিকারিক পোস্টে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কনসালটেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে, অফিসের কাজগুলো যথেষ্ট ভালো হবে, সরকারি বেসরকারি কাজগুলো, এগুলো ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে, এগোবে এই সময়কালে। যারা চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, ওকালতি করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। মিডিয়াতে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। এবং এই সময়কালে আবার যারা গান বাজনা, নৃত্য, চিত্র, সঙ্গীত, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কেউ হয়তো গান লেখালেখিই করছে, কেউ হয়তো কোনো কিছুর একটা মানে যেটা হয় আর কি, সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মগুলোতে কেউ লেখালেখির কাজ করছে, কেউ গানের লিখছে, কেউ কবিতা লিখছে, কেউ আবৃত্তি লিখছে, কেউ কোনো বইয়ের ডাটা লিখছে, বই লেখালেখি করছে, সিনেমা লেখালেখি করছে, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কালে। দ্রুত আইডিয়া পাবে, খুব ভালো হবে, এবং তার সাথে কিন্তু বাস্তবমুখীও হবে এই সময়কালে মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন। অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে
এরকম কিন্তু ভালো একটা প্রভাব পড়বে। তবে ধনিষ্ঠা নক্ষত্রে যখন থাকবে তখন অতিরিক্ত চালাকি এগুলো মানে করা যাবে না। চালাকি করো তুমি, কিন্তু প্রয়োজনের অধিক স্মার্ট এইগুলো জিনিস কিন্তু হওয়া যাবে না, তাহলে কিন্তু যথেষ্ট খারাপ প্রভাব দিবে। এবং কাউকে তুচ্ছ করা বা কাউকে ব্যঙ্গ করা, কাউকে টিটকারি মারা, এগুলো কিন্তু করা যাবে না, তো কিন্তু অশান্তি গণ্ডগোলের পরিবেশ তৈরি হবে এবং যে অশান্তি গণ্ডগোলটা হবে সেটা কিন্তু বড় আকার ধারণ করবে। শত্রুতা কারোর সাথে করা যাবে না যেচে, এটা কিন্তু বুঝতে হবে মকর রাশিকে। কারণ এই ধনিষ্ঠা নক্ষত্রে এই যখন থাকবে তখন কিন্তু এগুলো বিশেষভাবে প্রভাব করবে। এবং তার সাথে কাজের যে একটা চাপ সেই জিনিসটা থাকবে, সময়কে মেনটেন করে যে একটা টেনশন যে আমাকে এই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, এই যে একটা ক্লান্তি, এটাও কিন্তু থাকবে এই সময়কালে। কাজের প্রতি একটা ধকল থাকবে এই সময়কালে। পুরুষার্থ পরাক্রম হবে যথেষ্ট, বুদ্ধি যথেষ্ট থাকবে, মানসিক চাপটাও কিন্তু এই সময়কালে থাকবে, এই সময়কালে ধনিষ্ঠা নক্ষত্রে। এরপরে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি থেকে শতবিশাতে চলে আসবে। শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র, রাহুর নক্ষত্রে বুধ অবস্থান করবে 15 তারিখ পর্যন্ত, 15 ফেব্রুয়ারি। তো এই শতবিশা নক্ষত্রটা সম্পর্কে তো বহু কিছু বলেছি, যে জ্ঞানের নক্ষত্র, গবেষণার নক্ষত্র, যারা মানে এমন একজন টিচার যে শিক্ষা দান করবে তার সাথে বই লিখবে, এমন একজন ডাক্তার যিনি ডাক্তারি করবে তার সাথে ওষুধ আবিষ্কার করবে, এমন একজন গবেষক যে গবেষণা করবে সেই গবেষণা সমাজকে দিয়ে দিবে, যার ফল, কারণ এই নক্ষত্রের প্রভাবই এরকম, এরা মানে নিজের জন্য কাজ করে না, এরা সমাজের জন্য করে দেয়। কিন্তু এই নক্ষত্রটা মাইনাস পয়েন্ট রয়েছে, এই বুধের এই অবস্থানে কিন্তু অনেক দিক থেকে সাবধানও থাকতে হবে। শতবিশা নক্ষত্রে গবেষণা, আইটি, টেকনিক্যাল জিনিস, তারপর মেডিকেলের জায়গাটা যথেষ্ট ভালো হবে। যারা ওই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, বলে ডাটা, তারপরে যে টেকনিক্যাল যে জিনিসগুলো সেই জিনিসগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যে সফটওয়্যার জনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো, মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন, ইলেকট্রনিক্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। ধনিষ্ঠাতে যখন থাকবে তখন কিন্তু একটি কথা বলতে ভুলে গেলাম, রেভিনিউ ডিপার্টমেন্টে যারা রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, তাদের জন্য কিন্তু অবস্থানটা ভালো হতে যাচ্ছে এই সময়কালে। আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত হবে এবং এই সময়কালে যারা ঋণের চেষ্টা করছেন নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের জন্য যথেষ্ট ভালো হবে। এবং শতবিশাতে যখন আসবে তখন শতবিশার যে একটা হিলিং পাওয়ার, আরোগ্য জিনিসটা, এটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। নিজের কথা মানে এখানটাতেও কথা বিশেষভাবে প্রভাবিত হবে, কথার দ্বারাও প্রভাবিত করতে হবে মানুষকে, যে নিজের যে শিক্ষা পেয়েছি তার যে একটা কথা, সেই কথার দ্বারাও কিন্তু সমাজকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে এই সময়কালে। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। তবে এই নক্ষত্রে থাকাকালীন মিথ্যা কথা, তারপরে সত্য জিনিসটাকে চেপে রেখে যাওয়া, অনেকে করে যে সত্য জিনিসটাকে চেপে রেখে যাওয়া, এগুলো কিন্তু করা যাবে না। ভুল তথ্য কাউকে দেওয়া যাবে না, ভুল তথ্য কিন্তু দেওয়া যাবে না। শনির রাশি, শনি কিন্তু 3য় ঘরে আবার অবস্থান করছে, ভুলভাল তথ্য, মিথ্যা কথা বলা যাবে না। এবং অত্যধিক মানসিক চাপ কিন্তু নেওয়া যাবে না। নিদ্রা, অনিদ্রা, এগুলো জিনিস কিন্তু থাকবে এই নক্ষত্রে যখন শতবিশাতে বুধ আসবে। অতএব নিজের ঘুমের জায়গাটা ঠিক রাখতে হবে এবং ভুল ব্যাখ্যা এগুলো জিনিস কিন্তু করা যাবে না। তার সাথে নেশা থেকে কিন্তু দূরে থাকতে হবে। শতবিশাতে বুধ আসা মানে নেশার দিকেও কিন্তু মন ছুটবে, এগুলোও কিন্তু ঠিক। যারা নেশা করেন, তাদের মধ্যে নেশার প্রবৃত্তিটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। যারা অভ্যাসে এক কথায় জড়িত তারা কিন্তু বিশেষভাবে সাবধান এই সময়কালে। এরপরে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই সময়কালে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বুধ অবস্থান করবে, বিশেষ কৃপা লাভ করবে। এদিকে রাশির অধিপতি শনিও রয়েছে দেবগুরু বৃহস্পতির রাশিতে। আর দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে শনি দেখছে, সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতিও কিন্তু কর্মের ঘরকে দেখছে, দ্বাদশ ঘরকে দেখছে, সেরকম শনির মূল ত্রিকোণ রাশিকেও দেখছে। পূর্বা ভাদ্রপদে বুধের আসা মানে একটা ভালো জিনিস। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র কি নিজের কষ্টটাকে অনুভব না করেও নিজের সফলতার দিকে চলে যাওয়া। অর্থাৎ এই সময়কালে মানে কঠিন সময় যদি জীবনে চলে আসে, যে কোনো একটা সময় চলে আসলো, যে সময়টাকে নিজের বুদ্ধির দ্বারা, নিজের ট্যাকেলের দ্বারা বা নিজের ম্যানেজমেন্টের দ্বারা সেটাকে মানে নিজের দিকে নিয়ে আসতে হবে, সেই জিনিসটা করতে পারবে। যে একটু কষ্ট হচ্ছে হোক, নিজের দিকে সেই জিনিসটাকে নিয়ে আসতে পারবে, ঠান্ডা মাথায় কাজ করতে পারবে। কারণ এটা তপস্যার নক্ষত্র, তপস্যা, অজয় এক পদ, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা, সেই জিনিসটাকে বোঝাচ্ছে যে ঠান্ডা মাথায় নিজের কাজগুলোকে হাসিল করতে পারবে। এবং রাহুর যে একটা মানে স্বপ্ন, সেই স্বপ্নটাকে, যে মনে করেন একটা কোনো কঠিন স্বপ্নই দেখি দিল, সেটাকে নিজের হাতে নিয়ে আসা, সেই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে, যে স্বপ্ন সাকার হয়ে যাওয়া, অর্থাৎ চরম উন্নতিতে উঠে যাওয়া, সেই জিনিস কিন্তু বোঝাচ্ছে। সেটা যতই কঠিন পরিস্থিতি থাকুক, এটা কিন্তু বোঝাচ্ছে। গুরুর যেখানটাতে কৃপা লাভ করবে, আগে করছিল রাহু, এবার করবে হচ্ছে বুধ। বুধ আর রাহুর উপরই, কারণ বুধ হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি, আর দেবগুরু বৃহস্পতি এই অবস্থানটা করছে সেটাও কিন্তু বুধের রাশিতেই করছে। অর্থাৎ বুধ কিন্তু যথেষ্ট এই সময়কালে পাওয়ারফুল হবে এবং মকর রাশিকে ঢেলে ঢুলে দিবে যা দেওয়ার। মানে আর্থিক দিকটা চরমভাবে উন্নতি হবে, চারিদিক থেকে একটা সফলতার বন্যা দিয়ে দিবে। একদম খুবই সুন্দর অবস্থান হতে যাচ্ছে। নিজের যে একটা গভীর বুদ্ধি, নিজের যে একটা চিন্তা, নিজের যে একটা যুক্তি কর্মক্ষেত্রে লাগিয়ে নিজেকে সফলের উপর সফলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর সেটা হবেও মকর রাশি,
হবেও এই সময়কালে। তবে কি এই সময়কালে এই নক্ষত্রে যখন থাকবে শতবীর সাথে থাকলে নিজের খাবার দাবার, নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। নিজের খেয়াল রাখতে হবে। সত্য কথা, এই নক্ষত্রের আবার গুণ কি সত্যকে বেশিভাবে পরিচয় দিবে। আর রাহু থাকছে এখানটাতে, ওই যে আগে বললাম যে যতই ভালো থাকুক রাহুর ইন্টেনশন খারাপ দিকে দিবে, এখানটাতেও খারাপ ইন্টেনশনটা থাকছে, এই জিনিসগুলো থাকছে। অতিরিক্ত চাপ জিনিসটা কিন্তু নেওয়া যাবে না, এবং অতিরিক্ত চাপ জিনিসটাকে নেওয়া যাবে না, এবং ভিতরে কোনো কথা চেপে রাখাও যাবে না চট করে, সেই জিনিসটাও কিন্তু বুঝতে হবে। যে মানে ভিতরে সব কিছু রেখে দেওয়ার প্রবণতা এগুলোও কিন্তু থাকছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। যে আমি প্রকাশ করতে পারছি না আমার ভিতরে কি কষ্ট হচ্ছে, সেই জিনিসটাও কিন্তু কারোর সাথে শেয়ার করলে, যেটা আপন তার কাছে শেয়ার করলে সেই জায়গাটা অনেকটা দিক থেকে হালকা কিন্তু হবে এই সময়কালে। তো যাই হোক, ভালো অবস্থান, বুধের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। ভিডিওটি অনেক বড় হয়ে গেল। যতবার পরিবর্তন হয়েছে বুধের পরিবর্তন 2 মাস ধরে চলবে, 2 মাস 7 দিনের মতন চলবে এই পূর্বা ভাদ্রপদ। আবার পূর্বা ভাদ্রপদে এই এই বুধই কিন্তু আবার হয়ে যাবে হচ্ছে বকরি, সেটা হচ্ছে মার্চ মাসের বলছি ফেব্রুয়ারি 27 তারিখে বুধ কিন্তু বকরি হয়ে যাবে। বকরি হয়ে একদম 21শে মার্চ মার্গী হবে। বকরি অবস্থায় 10ই মার্চে বকরি হবে, বকরি অবস্থায় চলে আসবে, শতবিশাতে চলে আসবে আবার, আর 21শে মার্চ হয়ে যাবে মার্গী এই শতবিশাতে, এবং 1 এপ্রিল আবার পূর্বা ভাদ্রপদে চলে আসবে, আর 10ই এপ্রিল পূর্বা ভাদ্রপদ থেকে কুম্ভ রাশিতে আবার প্রবেশ করবে। এরকম পরিবর্তন বুধের পরিবর্তন হচ্ছে। তো যাই হোক, আশা করছি মানে বুধের পরিবর্তন মকর রাশি জীবনকে ধনধান্যেই পূরণ করবে। এবং এই সময়কালে অবশ্যই আপনারা হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র প্রতিদিনের মতন করবেন, এবং তার সাথে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। 7 বছরের নিচের কন্যাদের বিশেষভাবে স্নেহ করবেন, ভালোবাসবেন, প্রয়োজনে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। তারপরে বুধের এই পরিবর্তনে পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন, এবং সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন, কারণ এর মাঝখানে কিন্তু সূর্যও প্রবেশ করবে, গ্রহণযোগও থাকবে, অনেকগুলো পরিবর্তন হচ্ছে। অঙ্গারক যোগ হবে, গ্রহণ যোগ হবে, শুক্র তারপরে ঢুকবে, শুক্র বুধ এবং রাহুর একটা অবস্থান হতে যাচ্ছে 12 তারিখ পর্যন্ত। 12 তারিখে তো সূর্যও পরিবর্তন করবে, অনেকগুলো পরিবর্তন হয়েছে একসাথে, এতগুলো গ্রহ অবস্থান করবে, তার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ। ও দাদা, কি ব্যাপার দাদা, ভালো আছেন তো?